নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় শেখ হাসিনা মাঠে নামছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি আবার মাঠে নামছেন। মানে রাজনীতিতে পূর্ণ উদ্যমে তিনি সক্রিয় হতে চলেছেন। এ কথা ঠিকই যে তিনি দেশে নেই, তিনি ভারতে আছেন, কিন্তু ভারতেতে বসেই তিনি কিন্তু দেশের রাজনীতিতে এবং আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার কাজটি এখন আস্তে আস্তে শুরু করতে যাচ্ছেন। আমরা যা আওয়ামী লীগ সূত্রে খবর পাচ্ছি সেটি হচ্ছে যে শেখ হাসিনার সময়ে বাংলাদেশ কোথায় ছিল এবং 5 আগস্টের পর বাংলাদেশ কোন অবস্থায় পড়েছে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা, সাধারণ মানুষের ক্ষেত্রে যে বিষয়গুলোকে নানানভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিনিসপত্রের দাম, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি নিয়ে একটা বড় ডকুমেন্ট আওয়ামী লীগ পার্টি তারা তৈরি করেছে। এবং 5 আগস্টের পর বাংলাদেশে কত মানুষ নিহত হয়েছেন, কত মানুষকে সেনা পুলিশ হত্যা করেছে, কত মানুষকে আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা হত্যা করেছে, এর উপরে বিশদ তথ্য সম্বলিত নথি তারা তৈরি করেছে। এবং শুধু তাই নয়, যে বাংলাদেশে যে কতগুলি অভাবনীয় ঘটনা ঘটছে, যেটাকে বলা হচ্ছে যে মব জাস্টিস, অর্থাৎ যখন যেখানে পারছে লোকে প্রতিপক্ষকে পিটিয়ে খুন করছে। এই যেমন এখন যখন আমরা এই ভিডিওটা করছি তখন বাংলাদেশের একটি কলেজের উপরে অন্য 2টি কলেজের ছাত্ররা যেভাবে হামলা চালিয়েছে তাতে এখনো নিহতের কোনো খবর নেই বটে, কিন্তু গুরুতর আহত অবস্থায় যারা আছেন তাদের জীবন রক্ষা করা একটা বিরাট চ্যালেঞ্জ এই মুহূর্তে ঢাকার চিকিৎসকদের কাছে। এবং আমরা লক্ষ্য করলাম যে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে যেভাবে মানুষ লুটতরাজ চালিয়েছিলেন, ঠিক এই কলেজটিতেও কিন্তু ছাত্ররা, যারা ভদ্র ঘরের ছেলে মূলত ছাত্র, তারা যেভাবে লুটতরাজ চালালো, কলেজের ফ্যান, কম্পিউটার থেকে শুরু করে নানান সামগ্রী এবং ভাঙচুর করে কলেজের মানে একটা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি তারা করে দিয়েছে। এই যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের ঘটনাগুলোকে এরকম বাংলাদেশ জুড়ে অন্তত 100টা ঘটনা আছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে, টিচারকে মারধর করা হয়েছে, নয়তো ঘাত ধরে বার করে দেওয়া হয়েছে। এই যে ঘটনাবলী, এর সঙ্গে আছে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা। বিশেষ করে আজকে অর্থাৎ এই যে সোমবার, ওখানে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি সংখ্যালঘুদের আন্দোলনের একটা মুখ হয়ে উঠেছিলেন এবং যিনি ইসকনের একজন সাধু, যিনি সাম্প্রতিককালে সংখ্যালঘুদের স্বার্থে বিরাটভাবে বাংলাদেশে একটা লড়াই সংগ্রাম করছিলেন, তাকে আজকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দিন 15 আগে একটা দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতে অভিযোগ ছিল যে তিনি যেখানে জনসভা করেছেন সেইখানে জনসভাতে ইসকনের পতাকা ছিল বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে, ফলে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে কিন্তু মূলত তদন্ত হয় এবং আদালতে তদন্ত রিপোর্ট পেশ করা হয় এবং আদালতে শুনানি হয় এবং সেখানে সাজা ঘোষণা করা হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে পুলিশ অতি সক্রিয় হয়ে তাকে গ্রেপ্তার করে নিয়েছে। এই যে ঘটনাবলী, এই সমস্ত ঘটনাবলীর একটা তুল্যমূল্য পিকচার আওয়ামী লীগ কিন্তু তৈরি করেছে। এবং শেখ হাসিনা কিভাবে সক্রিয় হবেন রাজনীতিতে, না তারা যে পরিকল্পনাটি করেছে যে প্রথমে বিদেশে অর্থাৎ বিভিন্ন দেশে আওয়ামী লীগের যে ইউনিট আছে সেই ইউনিট তারা নিজেদের মতো করে একটা জমায়েতের আয়োজন করবে। সেখানে 100, 200, 300, 400 যা হোক একটা জমায়েতের আয়োজন করবে এবং সেই জমায়েতে শেখ হাসিনা ভার্চুয়ালি সেখানে হাজির হবেন এবং ভার্চুয়ালি তিনি ভাষণ দেবেন। এবং তার যে কথা মূলত সেটি হচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে এটা গোটা বিশ্বকে জানাও। এবং আগামী অন্তত 1.5-2 মাস
এই প্রক্রিয়াটা আওয়ামী লীগ চালাবে, যে ইউরোপ আমেরিকাতে শুধু নয়, পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে যে সমস্ত দেশের বাংলাদেশের দূতাবাস আছে এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, এবং যেসব দেশ আন্তর্জাতিক রাজনীতিতে কূটনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সমস্ত দেশে তারা একটা লাগাতার প্রচার চালাবে এবং সেই সব দেশেও সোশ্যাল মিডিয়ার সঙ্গে তারা কথা বলছেন যে সেখানেও সামাজিক মাধ্যমে যাতে আওয়ামী লীগের বক্তব্য, শেখ হাসিনার বক্তব্য বড় করে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রবাসী আওয়ামী লীগ সমর্থকদের উজ্জীবিত করে কি হবে? আওয়ামী লীগের যে কৌশলটি সেটি হচ্ছে যে প্রবাস থেকে যখন এই আন্দোলন, প্রতিবাদ এবং আরো নানাবিধ কর্মকাণ্ডের খবর আস্তে 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 বাংলাদেশে প্রবেশ করবে, তখন বাংলাদেশে এই মুহূর্তে যে গুটিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা মনোবল পাবেন এবং তারপরে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশেও হাসিনা ভার্চুয়াল মাধ্যমে তিনি তার বক্তব্য পেশ করবেন, অর্থাৎ জনসভায় ভাষণ দেবেন। আওয়ামী লীগ নেতৃত্ব তারা এই যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তার পেছনে কিন্তু আছে গত 10 নভেম্বরের ঘটনাবলী। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ প্রথম শেখ হাসিনা দেশত্যাগ বা 5 আগস্টের পর ওই দিনই ছিল আওয়ামী লীগের সরকারিভাবে একটি জনসভা তারা ডাক দিয়েছিল, কিন্তু যে জনসভাটি করতে দেওয়া হয়নি। এবং শুধু তাই নয়, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস কাছারি সেই দিন সকাল থেকে অথবা আগের দিন রাত থেকে ঘিরে রেখেছিল বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সমর্থকেরা, যাতে আওয়ামী লীগ কোনোভাবেই সমাবেশটা করতে না পারে। এবং যে 0 পয়েন্টে এই সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে দেখা গিয়েছিল যে আগের দিন রাতে অর্থাৎ 9 নভেম্বর রাতেই কিন্তু সেখানে তার দখল নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তাদের সমর্থক এবং বিএনপি সমর্থক, জামাত সমর্থক তারা নিয়ে নেয়। ফলে আওয়ামী লীগের কর্মীরা কেউই ওখানে সভা করতে পারেননি। কিন্তু তারপরও দেখা গিয়েছিল যে বেশ কিছু আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তারা ওইখানে শ্রদ্ধা জানাতে, শহীদ নূর হোসেনকে শ্রদ্ধা জানাতে ফুল মালা নিয়ে গিয়ে হাজির হয়েছিলেন এবং তাদেরকে মানে গুরুতর আহত করা হয়েছে মারধর করে। ফলে একটা আওয়ামী লীগ নেতৃত্ব একটা জিনিস বুঝতে পারছেন যে সমর্থকেরা তাদেরকে যদি উজ্জীবিত করা যায়, তাদেরকে যদি কল দেওয়া যায় ঠিক মতো করে, তাহলে কিন্তু তারা এখন মনোবল অনেকটা ফিরে পেয়েছে। তারা মনে করছেন যে এখন তারা মাঠে নামবেন এবং 10 নভেম্বরের ঘটনাবলী থেকেই আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে যে এখন আস্তে আস্তে যদি রাজনৈতিক কর্মসূচি শুরু করা যায় তাহলে প্রতিপক্ষ অর্থাৎ এই মুহূর্তে যারা শাসন ক্ষমতায় আছে বা সরকার পক্ষ হয়ে গিয়েছে রাতারাতি, বিশেষ করে বিএনপি, জামাত, তারা আস্তে আস্তে কিন্তু আওয়ামী লীগের এই যে উপস্থিতি, এই উপস্থিতিকে তারা খানিকটা উৎকণ্ঠিত হবে। ফলে আওয়ামী লীগের এই যে কৌশল, এই কৌশলটা নিয়ে আস্তে আস্তে শেখ হাসিনা এরপরে দেশবাসীকেও তিনি ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন। এবং আওয়ামী লীগ নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোনো আইনি বাধা নেই, তার কারণ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আসেননি, তিনি বাংলাদেশের বিমান বাহিনীর বিমান তাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, বিএনপির নেতা তারেক জিয়া, যিনি এই মুহূর্তে দলের কার্যনির্বাহী সভাপতি, তিনি বহু বছর ধরে লন্ডনে আছেন এবং সেখান থেকে তিনি নিয়মিত বাংলাদেশে কিন্তু জনসভায় ভাষণ দিচ্ছেন। বিএনপি হাসিনা পরবর্তী সময়তে অন্তত 4-5খানা বড় সমাবেশ ঢাকাতে করেছে, প্রত্যেকটিতে কিন্তু তারেক জিয়া লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি তার ভাষণ দিচ্ছেন। ফলে আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে তারেক জিয়া যদি এইভাবে রাজনীতি করতে পারেন, তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, কেন শেখ হাসিনা পারবেন না? মামলার কথা যদি বলা হয় তাহলে তারেক জিয়ার বিরুদ্ধে মামলা আছে, তিনি দুর্নীতির মামলায় অভিযুক্ত। মামলার কথা বলা হলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আছে, কিন্তু সে মামলা তো বিচারাধীন। ফলে সেই বিচারাধীন মামলাতে তো কারো বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। ফলে হাসিনা যদি দোষী সাব্যস্ত হন তখন তার সাজা হবে, সেটা তো একটা লম্বা প্রসেসের বিষয়। কিন্তু তিনি ভারতে বসে কেন তার দেশবাসীর সঙ্গে কথা বলতে পারবেন না বা ভার্চুয়ালি ভাষণ দিতে পারবেন না, এই প্রশ্নটা নিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব ভাবনা চিন্তা শুরু করে এবং তাদের পরামর্শদাতারা তাদের এই পরামর্শই দিয়েছেন যে তারেক জিয়া পারলে শেখ হাসিনাও পারবেন। এবং একইভাবে শেখ হাসিনা আস্তে আস্তে বাংলাদেশে তার যে কর্মী সমর্থকেরা আছেন তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং এইভাবে তিনি তার দলকে চাঙ্গা করবেন।
পাশাপাশি আওয়ামী লীগ তারাও কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। তার কারণ তারা দেখতে পাচ্ছে যে বিএনপি তারা যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে, এবং এই নির্বাচনের দিনক্ষণ মোহাম্মদ ইউনূস ঘোষণা করছেন না, কোনো রোড ম্যাপ দিচ্ছেন না ভোট নিয়ে। এই জন্য বিএনপির সঙ্গে সরকারের একটা দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। বিএনপি যদিও বারে বারেই বলেছে যে এই সরকার তাদেরও সরকার, এই সরকার ব্যর্থ হলে সেটা তাদের জন্য ক্ষতিকর হবে, ফলে তারা চায় যে ইউনূস সরকার সফল হোক। কিন্তু বিএনপি একটা জায়গাতে কিন্তু ইউনূস সরকারের সঙ্গে তাদের তীব্র মতবিরোধ দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে ইউনূস কিছুতেই ঝেড়ে কাশছেন না যে ভোট কবে হবে। এমনকি তার প্রেস সচিব শফিকুল আলম তিনি গতকাল সাংবাদিকদের বলেছেন যে নির্বাচন কবে হবে এই বিষয়ে শেষ কথা বলবেন হচ্ছেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ কখনো সখনো আলটপকা বলছেন। যেমন একজন উপদেষ্টা কদিন আগেই বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচনের ব্যবস্থা করতে চাই। ইউনূসের বক্তব্যের সঙ্গে কিন্তু সেটা মিলছে না। ইউনূস বরং বলছেন সংস্কার না করে নির্বাচন করার পক্ষপাতী তিনি নন, এবং সংস্কারের জন্য একটা সময় দিতে হবে। আবার মেজর সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত মেজর সাখাওয়াত হোসেন, তিনি একজন উপদেষ্টা, তিনি লন্ডনে গিয়েছিলেন। তিনি আবার বলেছেন যে নির্বাচন হলে সেটা 2026-এর মার্চ নাগাদ হতে পারে। ফলে এই যে উপদেষ্টাদের মধ্যে থেকে নানান ধরনের মন্তব্য, এটাতেও বিএনপি নেতৃত্ব বিরক্ত, এবং তার ফলে বিএনপি নেতৃত্ব ডিসেম্বরের শেষ থেকে অথবা জানুয়ারির গোড়া থেকেই কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে ময়দানে নামবে। তার কারণ ইউনূস সরকারের দুটো মূল বিষয়ে যে ব্যর্থতা, সেইটার দায় কোনো রাজনৈতিক দল নিতে চাইছে না। একটা হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এর কোনো উন্নতি হয়নি। আরেকটি হচ্ছে জিনিসপত্রের দাম, অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফলে কোন রাজনৈতিক দল যারা একটা সময় বারবারে বলার চেষ্টা করছিল যে ইউনূস সরকার হচ্ছে আমাদেরই সরকার, ইউনূস সরকারকে সফল করে তোলা আমাদের কাজ, তারা কিন্তু এখন সুর বদলে ফেলছেন। বিএনপি যেহেতু ময়দানে নামতে যাচ্ছে সরকারের বিরুদ্ধে, ফলে আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে যে এটাই হচ্ছে উপযুক্ত সময়, এই সময় পাল্টা আওয়ামী লীগকেও নামতে হবে, এবং সেই পাল্টা নামার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন অবশ্যই শেখ হাসিনা। হতে পারে তিনি দেশে নেই, কিন্তু বিদেশে বসেই তিনি বাংলাদেশে তার দলকে নেতৃত্ব দেবেন। একথা ঠিক যে 81 সালে তিনি যখন ভারত থেকে দেশে ফিরে গিয়ে দলের দায়িত্ব নিয়েছিলেন, তার আগেই কিন্তু সরকারিভাবে তাকে দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। ফলে ভারতে বসে কিন্তু তিনি অনেকটা সময় আওয়ামী লীগকে চালিয়েছেন, ফলে তার অভিজ্ঞতাও নতুন নয়। আজকের দিনে বরং কারিগরি সুযোগ সুবিধা অনেক বেশি হয়েছে, ফলে জনসভা তার পক্ষে করা কোনো কঠিন বিষয় নয়। ফলে এখন ময়দানে জাস্ট নামার অপেক্ষা, নামার প্রস্তুতি কিন্তু চূড়ান্ত। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।